মানে দিন দিন আমাদের ইলিয়াস ভাই একা হয়ে যাচ্ছে, দিন দিন আমাদের ইলিয়াস ভাই একা হয়ে যাচ্ছে। তো আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন তখন এই ইলিয়াস ভাই পিনাকি দা এরা কিন্তু কঠিন লেভেলের একটা সাপোর্ট দিয়েছিলেন, কঠিন লেভেলের একটা সাপোর্ট দিয়েছিলেন, এটা প্রথম দিকের কথা আমি বলছি। তো তারপরে এনসিপি দলটা যখন ঘটনা এই নাহিদ, হাসনা, সার্জিস, তারপরে এদের পাটোয়ারি এরা যারা আছে এদেরকেও কিন্তু কঠিনভাবে সে সাপোর্ট করেছেন। তার ভিডিওগুলো আপনারা দেখেন, বুঝছেন, কঠিনভাবে সাপোর্ট করেছিলেন, মানে মাথায় তুলে রাখছিলেন রীতিমতো এদেরকে। এবং গর্ব করে আমাদের ইলিয়াস ভাই বলতেন যে ডক্টর ইউনূসকে সারা দুনিয়ায় পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই, সে নিজেই একটা ব্র্যান্ড, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই একটা ব্র্যান্ড। এবং বাংলাদেশের কপাল 54 বছর ইতিহাসে এরকম একজন লোক বাংলাদেশের সরকারের সর্বোচ্চ ক্ষমতায় আমরা পেয়েছি। এটা আমার মুখের কথা না, ইলিয়াস ভাইয়ের মুখের কথা। দেখেন তার পিছনের ভিডিওতে আছে। কপিরাইটের কারণে আমি অন্যজনের ভিডিওটি সচরাচর দেই না, তো কাজে আপনারা তো মজা পাবে না, কিন্তু এগুলো আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে। ইউটিউব ফেসবুকই ভরা, বুঝছেন, এগুলো আমি আপনাদেরকে খুঁজে দিতে পারবো না। তো এই হলো অবস্থা। তারপরে তো এনসিপি কাহিনী তো জানেনি। এরপর আসেন জামায়াত। তো সে আমাদের ওই ইলিয়াস ভাই কিন্তু ওই যখন নাকি বলো না যে প্রথম তো আমরা রাজাকার শব্দটা একটু খারাপভাবে নিতাম না, আমি নিজেও নিতাম, কারণ আমি জানতাম না এগুলো সম্পর্কে, বুঝছেন। তো পরে অনেক অনেক কাহিনী হয়েছে এটা নিয়ে। এখন রাজাকার শব্দটি নিয়ে এখন একটা প্রশ্ন, যে এটা কি আসলে ভালো অর্থে ব্যবহার হবে নাকি খারাপ অর্থে ব্যবহার হবে, আমি টোটালি এই মুহূর্ত পর্যন্ত কনফিউজড। তো এখন সেই রাজাকার শব্দটাকে উনি হালাল করেছেন আমাদের ইলিয়াস ভাই। আগে যেটা একটা খারাপ গালি হিসেবে সমাজের মধ্যে আমাদের প্রচলিত ছিল গত 54 বছর ধরে, তো হঠাৎ করে দেখলাম যে ইলিয়াস ভাই এই গালিটাকেই আশীর্বাদে পরিণত করেছেন। এখন উনি গর্বের সাথে বলতেন যে আমি রাজাকার ছেলে, আমার বাপের রাজাকার, মানে এইসব জাতা, বুঝছেন। তো এগুলো বলার পরে দেখি মানে পুরো মানুষের সেন্টিমেন্টই চেঞ্জ হয়ে গেলো। আগে যেখানে মানুষ শরম পেত রাজাকার পরিচয় দেওয়ার জন্য, তখন দেখি হঠাৎ করে মানুষ গর্ববোধ করতে শুরু করলো। তারা মনে করলো যে এটা একটা প্রশংসাসূচক শব্দ, তো রাজাকার বলা যেতেই পারে। সো আই এম প্রাউড অফ ইট বিকজ আই এম এ রাজাকার, বুঝছেন। তো সেন্টিমেন্ট এরকম দাঁড়াইছে। তো এইগুলো বলে তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং সরাসরিও আমরা ইলিয়াস ভাইকে দেখছি যে জামায়াতের সাথে সম্পৃক্ত, জামায়াতের ইসলামিক মাইন্ডের সাথে সম্পৃক্ত, জামায়াতের বিভিন্ন নেতাদের সাথে সম্পৃক্ত। ইভেন জামায়াতের আমির শফিক ভাই যখন নিউ ইয়র্কে আসেন একটা সেমিনারে, তখন আপনি দেখছেন এই আসতে ফেসবুক ইউটিউবে ছবি আছে, মানে দুইজনে গলাগুলি ধরে কি সুন্দর ছবি তুলা সে পোস্ট ফেসবুকে দিছে এই জামায়াত ইসলামের আমির মিস্টার শফিক ভাইয়ের সাথে। তো এখন এত মহরম, বুঝছেন, এত মাখামাখি, ইয়া হাবিবি জামায়াতের সাথে হাবিবি, এনসিপির সাথে হাবিবি, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে তো ডাবল হাবিবি, বুঝছেন। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের 2-4 জন উপদেষ্টার সাথে লাগালাগি অনেক আগে থাকতেই ছিল। তো যাই হোক, এই ছিল অবস্থা। কিন্তু প্রথম আলোকে কেন্দ্র করে টোটাল চেহারাই এখন চেঞ্জ হয়ে গেছে। যারা এক সময় তার বন্ধু ছিল, কে বন্ধু ছিল লিস্টে প্রথম কি ছিল? এনসিপিকে সে যে ভাষায় গালিগালাজ করছে, বুঝছেন, ওই তাদেরকে চোর, বাটপার, বদমাইশ বইলা। আর আপনারা তো জানেন যে আমাদের ইলিয়াস ভাইয়া, তার কাছে ওই যে গোপন রেকর্ড অডিও, নারী কেলেঙ্কারি, মাগে কেলেঙ্কারি, যার যত কিছু আছে, কে ল্যাংটা কার বিছনায় উঠছে, বুঝছেন, এগুলো সব রেকর্ড তার কাছে আছে। এর আগেও আমরা দেখেছি যখন নাকি গোলাম মাওলা রনির সাথে তার ফাইট লাগে, তখন আমরা দেখছি এগুলো যে সব ন্যাংটা ফাংটা ভিডিও ছবি বলে তার কাছেই আছে, বুঝছেন। তার কার্টুনটুনি কত বড়, কার্টুনটুনি ছোট, এই সব নিউজগুলো তার কাছেই আছে, তার কাছে পাবেন আপনারা। অ্যান্ড কে বা কারা তারা এগুলোকে সাপ্লাই দেয়, সাপ্লাই দেয়। তো এখন সেই এনসিপিকে চোর, বাটপার বইলা কি এক কাহিনী করছে। তারপরে এনসিপি 10,000 টাকা কইরা ওই ফর্ম বিক্রি কইরা কোটি টাকা ইনকাম করতেছে। ওই যে রিক্সাওয়ালা দেখছিলেন, ওই যে সেলিউট মারছিল, বলছেন, সেই রিক্সাওয়ালার বলো 10,000 টাকা খায় বাড়াইছে। সেই রিক্সাওয়ালারে আইন নিয়ে আইসা এখন ইলিয়াস ভাই বলতেছে, হুমকি দিল সে তার লাস্ট লাইভে গিয়ে, বলে সে লাইভ করবে, বুঝছেন। রিক্সাওয়ালাকে নিয়ে লাইভ করবে, লাইভ কইরা তো এনসিপিওয়ালা যাদের আছে ওদের প্যান্ট খুলে লুঙ্গি পরাবে, বুঝছেন। এরকম একটা ভয়াবহ অবস্থা, মুখোমুখি দাঁড়া গেছে। অথচ এরা কিন্তু তাড়াতাড়ি এই জুলাই যোদ্ধাদের যখন ওই আন্দোলন হয়, বুঝছেন, তখন কিন্তু মানে এরা সব এক গ্রুপের ছিল। আমাদের ইলিয়াস ভাই এক গ্রুপে ছিল, আমিও ছিলাম না, আমি নিজেও ব্যক্তিগতভাবে সেই গ্রুপে ছিলাম, কিন্তু আমি অতটা অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমার বউ বাচ্চা কাজ আছে, কাজকর্ম আছে, সারাদিন বইবে আমি এগুলো করতে পারবো না। এগুলো ইলিয়াস ভাই করছেন।
এইগুলো এইটা। তারপরে হলো তারপরে হলো ওই ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূসরে তো দেখলাম ওই যে প্রথম আলো যখন পুরাইলো তখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে সাপোর্ট করলো না, বললো যে এটা ভীষণ অন্যায় হয়েছে, যারা এগুলো করছে দৈরাই না লটকাই দেবো সবগুলো। এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, এবং অলরেডি 25টা লটকাইও দিছে, শুনলাম এগুলো ধরে নিয়েছে এবং রিমান্ড চলতেছে এগুলো। তো এইগুলো কেন করলো এইটাই এখন মানে ফুসে উঠছে হলো আমাদের ইলিয়াস ভাই। তারপরে বেচারা বাপের সমান বয়স, মাগিখোর মদখোর, এগুলো বইকাটিকে কী অবস্থা। তো বাকি রইল হলো জামায়াত। এখন খোদা না করুক এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, গতকাল জামায়াতের একজন শীর্ষস্থানীয় নেতা এই একই কথা বলছে যে প্রথম আলো ইলিয়াসটার পুরান একটা ভীষণ অন্যায় হয়েছে, যারা এগুলোর পিছনে ছিল এদেরকে ধরে আনার জন্য। গিভ মি 1 মিনিট, ওকে বাড়ি। তো যারা নাকি এগুলো করছে বুঝছেন, যারা এগুলো করছে সামনে থেকে যারা করছে, সক্রিয়ভাবে যারা অংশগ্রহণ করছে, ইভেন যারা দেশ বিদেশ থেকে এগুলোর পিছনে উৎসাহ দিছে, এনকারেজ করছে এবং এগুলোকে লিড করছে, ও তাদেরও লটকানোর জন্য বুঝছেন হুমকি দিয়েছিল জামায়াত ইসলামের পক্ষ থেকে। তো এই ক্ষেত্রে জামায়াত ইসলামী এই নেতার বক্তব্য মানে জামায়াত ইসলামী পুরা দলেরই বক্তব্য বুঝছেন। তো জামায়াত ইসলামী আমি কম বেশি যতটা জানি খুবই ডিসিপ্লিন একটা দল, খুবই বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট। আমারও বিশ্বাস ছিল না, যদিও আমি কিছু হুজুর টাইপের লোকদেরকে ওখানে দেখেছি পায়জামা পাঞ্জাবি পরা ছিল, এগুলো অস্বীকার করার উপায় নেই যে তারা গিয়ে ওগুলোকে ভাঙচুর করছে অন্যান্য মানুষের সাথে। কিন্তু বুঝতে পারছেন ভালো মন্দ তো আছেই সব জায়গাতে বুঝছেন, কিছু বিপদগামী পোলাপান এগুলো করছে। কিন্তু আমার কাছে তখন থেকে মনে হচ্ছিল জামায়াত এগুলো করতে পারে না, জামায়াত 2025 সালে এসে কোনোদিনও করবে না, কারণ জামায়াত অত্যন্ত ইন্টেলিজেন্ট একটা দল। বরঞ্চ জামায়াত যেটা করবে এই সয় সম্পদ রক্ষা করে বাংলাদেশকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করবে, কারণ তাদের ক্ষমতায় যাওয়ার একটা, আগে তো বলতাম 50-50 চান্স আছে, এখন তো 50-50 নেয় 80% চান্স আছে এখন জামায়াতের ক্ষমতায় যাওয়া। তো জামায়াত এইসব ধ্বংসলীলা, এইসব ডিস্ট্রাকটিভ এই ধরনের কাজ করবে ভুলেও যাবে না। তো যার ফলে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। জামায়াত স্পষ্টভাবে বলেছে এইগুলির ভিতরে আমরা নাই রে ভাই, যারা এগুলো করছে ধরে নেয় লটকায় দাও। এখন তো মনে করেন গতকাল এটা বলছে খোদা না করো ইলিয়াস ভাই তো অলরেডি এনসিপির একেবারে ওইটা মেয়েরা দিয়েছে বুঝছেন। আর বাপের সমান বয়স ডক্টর ইউনূসকে কী বলছে এগুলো তো শুনছেনি। তো বাকি আছে এলো জামায়াত ইসলামী। তো জামায়াত ইসলামী নেতার এই বক্তব্যের পর দেখেন এখন ইলিয়াস ভাই কী বলে। আমার তো মনে হয় জামায়াত ইসলামী তো লুঙ্গিও পরে না, পাজামা পাঞ্জাবি পরে, প্যান্টও তো মনে হয় পরে না, পাজামা পাঞ্জাবি পরে না। তো ইলিয়াস ভাইয়ের যে মুখের ভাষা, জামায়াত ইসলামীর এক একটা নেতার বলছেন ওই পায়জামা খুললা তাদেরকে লুঙ্গি পরাই দিব। আমার যেমন হয় ওনার যা স্বভাব, আমি ওনার ভিতরে যেটা দেখছি বুঝছেন, উনি জামায়াত ইসলামী নেতাদের পায়জামা খুলে লুঙ্গি পরা ছেড়ে দিব, মানে উনি এই অবস্থা। তো যাই হোক, মোটামুটি আমাদের ইলিয়াস ভাইয়ের কোনো বন্ধু আপাতত রইল না বুঝছেন, সবাই আস্তে আস্তে শত্রু হয়ে গেল। তো যাই হোক, ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।